তুমি কার জন্য ভক্ত? তাহসান। ইন্ডাস্ট্রিতে কোনো নায়িকা সংকট না, কোথায় নায়িকা সংকট? মানে এখন বলতে গেলে তো অনেকভাবে বলা যায়, বলেই ফেলি যে যখন আমরা কোনো সিন্ডিকেট মেনটেন করি যে আমরা এই দুইটা নায়িকা ছাড়া আমি আসলে আগামী 2-3 বছর কাজ করব না, মানে একটা মোটামুটি একটা চাঁদের হাট। একদমই। আমরা শিল্পীরা তো আসলে আফটার অল কাদামাটির মানুষ। 10টা ফ্যান থাকলে 2টা কিংবা 3টা তো আমার হেটার থাকতেই পারে। শিল্পীর তো কোনো বাউন্ডারি থাকতে নেই। এক্স্যাক্টলি, আমি আসছি ওইদিকে। কনফিডেন্ট থাকবো যে আসলে আমি ওনার সাথে এই কাজটা করার পরে কটূক্তি ফেস করবো না। 36, 24, 36। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি স্টার গল্পে। আমাদের আজকের অতিথি এই সময়ের অন্যতম অভিনেত্রী এবং সবার প্রিয় ময়না পাখির সেই শিল্পী, যিনি এখন অনেক বড় হয়ে গেছেন, যিনি অনেক কাজ করছেন এবং যিনি আমাদের আজকে স্টার গল্পের অন্যতম অতিথি, একমাত্র অতিথি, দিঘি। কি অবস্থা দিঘি? এই তো ভালো, কেমন আছো তুমি? আমি আছি ভালো। এবং এই যে তোমাকে মাঝখানে ফেসবুকে দেখলাম যে তুমি বাইরে ছিলে, আমেরিকায় ছিলে, তারপর হঠাৎ করে আসলে, আমি ডাকলাম, তুমি চলে আসলে এবং আমাদের স্টার গল্পের আজকে অতিথি হিসেবে তুমি আসলে। কেমন লাগছে টোটাল মিলে বাংলাদেশ এখন অনেকদিন পরে এসে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। দুই জায়গার ওয়েদার খুবই ডিফারেন্ট। ওখানে মানে সারা টাইম ঘোরার পরে একদম লাস্ট একদিন আগে, আসার একদিন আগে অসুস্থ হয়ে গিয়েছি। এসে এখন একটু বেটার ফিল করছি এবং বেটার ফিল করার পরে আসলে আমার মনে হয় তোমার এখানেই আমার প্রথম আসা হয়েছে। হ্যাঁ, এবং আমার মনে হয় যে এই সেটটা দেখে তুমি এখনো আজ করতে পারছো, যেখানে বিভিন্ন রকম দেখো বাংলা ছবির কিন্তু হাতে। হ্যাঁ, আমি আসলে দেখলাম এবং এই জিনিসটা ভেরি নাইস। আমি ওইটাই ঢোকার পরে প্রথমে আসলে এইগুলোই দেখলাম যে খুব ইউনিক করে তোমার এবারে সেটটা করা হয়েছে। আচ্ছা, দেখি যে আমেরিকা সফর, আমেরিকা আসলে গেলে অনেকদিন ছিলে এবং দেখলাম তোমাদের একটা বিশাল একটা গ্যাং, যারা খুব মজাই ছিলে, তুষারপাতের মধ্যে ছিলে, যেখানে অনেক বাংলাদেশিতে যে প্রিয় মুখগুলো ছিল একসাথে। এই সময়টা আসলে কেমন কাটলো একটু বলবে কিনা? প্রথমত আমার প্রথমবারের সফর ছিল এটা আমেরিকায়। সো সব কিছু মিলিয়ে খুব ভালো কেটেছে, খুবই আনন্দের সাথে কেটেছে। কারণ এই যে বড় একটা গ্যাং, কারণ বাসার থেকে দূরে, এত দূরে, এতটা পরিমাণ আসলে ফ্লাই করে যেতে হয়, একটা টাইম পরে না মন খারাপ হয়ে যায় যে এত দূরে চলে আসলাম, আবার কবে যাব, আবার যেতে একদিন। সো সব কিছু মিলিয়ে এরকম একটা ফিলিং কিন্তু অবশ্যই আসে। সো ওই জায়গা থেকে ভালো লাগার জায়গাটা হচ্ছে যেহেতু আমরা অনেকগুলো মানুষ ছিলাম একসাথে এবং সবাই কিন্তু আমরা আসলে বিনোদন জগতেরই মানুষ। এখানে বড় পর্দা, ছোট পর্দা, সব পর্দা মিলিয়ে আমরা ছিলাম। তোমার কোনো পারফরমেন্স ছিল? হ্যাঁ, আমার আর ইমন ভাইয়ের একটা পারফরমেন্স ছিল এবং আমি অ্যাওয়ার্ডও পেয়েছি ওখানে, ঝালিউড অ্যাওয়ার্ডে। সো সব মিলে অনেক ভালো এক্সপিরিয়েন্স আমার। তোমার ছবি আসছে, তোমার অনেকগুলো ছবি এসেছে এবং তোমার ওটিটির কাজ যেগুলো মানুষ অনেক বাহবা করেছে। এর মাঝখানে তুমি জঙ্গলি সিনেমা করেছো এবং সিয়ামের নায়িকা, সিয়ামের নায়িকা আর অন্য একজন নায়িকার কথা পরে বলি, সিয়ামের যেহেতু নায়িকা সেই হিসেবে প্রথমবার মেবি। কেমন মানে মোটামুটি ওভারঅল এক্সপিরিয়েন্স অনেক ভালো আমার সিয়ামের সাথে। কারণ এতদিন ওর প্রশংসা শুনেছি, মানুষের মুখে শুনেছি যে ও কীরকম কাজ করে, কিংবা আসলে পর্দায় তো অনেকবার দেখা হয়েছে। পার্সোনালি কিন্তু আলাপটা সবসময় ছিল, কিন্তু পর্দায় আসলে আমরা এক হতে পারিনি কখনোই। তো ওই জায়গা থেকে প্রথমবার কাজ, প্রথমবার পর্দায় এক হয়ে আসছি, ওই জায়গা থেকে ওর সাথে কাজের এক্সপিরিয়েন্স অসম্ভব ভালো। সে অসম্ভব কোঅপারেটিভ একজন কো-অ্যাক্টর এবং আমার মনে হয় যে আমি প্রতিনিয়ত তার থেকে কিছু না কিছু সেটের মধ্যে শিখেছি। আমাকে একটু বলবা যে এখানে নায়িকা তো দুইজন, হ্যাঁ, সিয়ামের নায়িকাকে বা তোমার ওইখানে ভূমিকা বা বুবলির কি ছিল একটু টুইস্ট দিবা? আচ্ছা, আমি এখানে জাস্ট একটা ক্যামিও করেছি। এখন আমরা খুব দেখছি বলিউডে ক্যামিও খুব প্রচলিত এবং ক্যামিও দিয়ে আসলে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমরা বের করতে পারি একটা সিনেমা। সো তাদের মনে হয়েছে যে একটা ক্যামিও রোল তাদেরও দরকার এবং তারা আমাকে চুজ করেছে এবং আমি এটার জন্য অলরেডি অনেক কৃতজ্ঞ যে এত সুন্দর একটা ক্যারেক্টার কিংবা এত সুন্দর একটা মুহূর্তের জন্য তারা আমাকে রেখেছে। তো সব মিলিয়ে আসলে যেহেতু আমি এটা ক্যামিও করেছি, সো ক্যামিও রোল যেমন হয়, যতটুকু হয় আমিও ততটুকুই। বাট আই এম প্রিটি শিওর যে দর্শক যখনই দেখবে আমার পার্টটুকু তারা খুবই উপভোগ করবে এবং হয়তোবা ছবির শেষ পর্যন্ত মাথায় থাকবে যে দিঘির পার্ট এটা ছিল, এইটার হওয়ার পরেই আসলে এইটা হয়েছে। এই যে এখন তোমাকে বলে অনেক কিউট, অনেক স্লিম, একটা সময় তুমি এটা নিয়ে তো অনেক মানে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলে, যেটা বলে বডি শেমিং।
হ্যাঁ, এবং সেটার অনুকরণে একটা কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে একটা কাজও হয়েছে 36 36 24 36। হ্যাঁ, আচ্ছা ইংরেজিতে বললাম। হ্যাঁ, কিন্তু এখানে আমি একটা কথা বলি, কারিনা যে ক্যারেক্টার করেছে হ্যাঁ। ওটা কি বলা যায় যে দিঘির ছায়া? না না, দিঘির ছায়া না, অবশ্যই দিঘির ছায়া না, কারণ ও একটা স্ট্যান্ডার্ড দেখিয়েছে যে আসলে এই স্ট্যান্ডার্ডের মানুষদের কি হয় আশেপাশে। তো আমিও সামহাও ওই স্ট্যান্ডার্ডের এক পাশ হলেও ভুক্তভোগী ওই জায়গা থেকে। আমার সাকসেসটা আমি মনে করি এখানেই যে আমি আসলে যেই জায়গা থেকে বিলং করেছি কিংবা যেই সময়টায় আমি যেই কটূক্তিটা নিয়েছি, ঠিক তার কিছুদিন পরেই তার অপোজিট ক্যারেক্টারের জন্যই সিনেমাটা আমার কাছে এসেছে। আমি যখন প্রথম স্ক্রিপ্ট পড়ি তখন অলরেডি আমি আসলে ওয়েট লুজ করে ফেলেছি, এবং আমার প্রথম কথা ছিল ডিরেক্টরের সাথে যে আমাকে কি আবার ওয়েট গেইন করতে হবে, এই ক্যারেক্টারটা কি আমাকে করতে হবে? তো বললো যে না, আপনাকে আসলে আমরা নিয়েছি স্লিম ক্যারেক্টারে। সো আমরা যে আইডিওলজিটা দেখছি যে একজন পারফেক্ট ওমেন, একজন ইমপারফেক্ট ওমেন, দুইটা যে আমরা ক্যারেক্টার, আপনাকে আমরা পারফেক্ট ওমেন হিসেবে দেখতে চাই। সো আমার মনে হয় আমার অ্যাচিভমেন্টটা এখানেই, আমার সাকসেসটা এখানেই যে আমি আমি এখনো অলরেডি অনেক ইমপারফেক্ট, বাট তারপরও এত দিন পরে কোনো না কোনো ভাবে ওই ওই রোলটাতে তো আমি ফিট করতে পেরেছি। অনেকে হিউজ ভাবে প্রশংসা করেছে এবং আমার একটা জানতে ইচ্ছে করে, যারা দেখেছে, যারা তোমার হেটার ছিল একটা সময়, তাদের আসলে মনে কি মানে কোনো কথা জল্পনা কল্পনা হয়েছে কিনা, বা তোমাকে নিয়ে এমন কোনো কিছু কথা বলেছে কিনা যেটা তুমি এখন প্রকাশ করতে পারো, বা এমন কোনো মন্তব্য পেয়েছো কিনা? না, মন্তব্য তো আসলে সবার থেকেই পেয়েছি কম বেশি, এবং যেই কয়েকটা মন্তব্য খুব পেয়েছি তার মধ্যে কমন কয়েকটার মধ্যে একটা হচ্ছে যে আমাকে নাকি অনেক সুন্দর লেগেছে দেখতে, আমাকে নাকি তারা স্ক্রিনে দেখে যতক্ষণ আমাকে দেখেছে ততক্ষণ মনে হয়েছে যে আসলে একটা প্রকৃত নায়িকা দেখছি। এটা তাদের কথা, আমার না, এটা অনেক বড় কমপ্লিমেন্ট। সো ওই জায়গা থেকে এটা ছিল। আরেকটা ছিল হচ্ছে আমি নাকি স্ক্রিনের বাইরে থাকলেই তারা আমাকে মিস করেছে, যে মনে হচ্ছে দিঘিকে যদি আরেকটু দেখতে পারতাম, আরেকটু দিঘির ক্যারেক্টারটা দেখতে পারতাম। সো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এই দুটো কমপ্লিমেন্ট খুব কমন ছিল। আমরা জানি যে মেয়েদের অনেক সমস্যাগুলো পড়তে হয়, আমরা কিছু কিছু সমস্যাগুলো তুমি ফেস করেছো, সেগুলো তুমি বলবে। তার আগে আমরা একটা গেম খেলে আসি। অন্ধ তীরন্দাজ নাম শুনেছো? চোখ বেঁধে দেয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চোখ বেঁধে দেয় এবং তোমার সামনে কিছু থাকে ঝুড়ির মধ্যে, তোমাকে হাত দিয়ে চিন্তা করে বলতে হয় যে এটা আসলে কি। আমরা খেলতে পারি? হ্যাঁ অবশ্যই খেলতে পারি, কিন্তু আমি অনেক ভয় পাই। তুমি প্রস্তুত? হ্যাঁ হ্যাঁ প্রস্তুত। ওকে ওকে, আমরা চলে যাই। একটা মিনিট, আমি একটু চোখটাকে বেঁধে দেই। হাড়ি ভাঙছো কখনো? ওকে, হাড়ি ভাঙছি। আচ্ছা, এই যে দেখা যায় হাত কয়টা আঙ্গুল? যাই না। আচ্ছা, তাহলে ঠিকঠাক আছে, তোমার রাজ্যের সবকিছু এখানে আছে। ওকে, আমি তোমার সামনে দিয়ে দিচ্ছি ঝুড়িটা, একটু হাত বাড়াও, দেখো কিচ্ছু নেই, এমন কিছু নেই। তোমার জাস্ট দেখে বলতে হবে এটা কি। একটা হাতে নাও, হাতে নিয়ে বলো এইটা বেদানা, বেদানা আর পেয়ারা। রাইট, বেদানা। আর একটা চান্স। বেদানা পেয়ারা। ঠিক আছে, রাখো। তারপরে এটা আমি ঠিক জানি না, এটা কি আমি জানি, মানে এটা কোনো একটা ফল অথবা কোনো একটা সবজি, কিন্তু আমি চিনি না এটা। আচ্ছা, পাস। তারপরে এটা কি বলো, দেখে বলো। বাঘ, সিংহ, একটা বলতে হবে, যে কোনো একটা। সিংহ। ওকে, তারপরে এটা শশা না, শশা না। লাস্ট চান্স। এটা এটা আই গেস আমি এটা খাই, এটা একটা সবজি। 3 2 এটা আই গেস 1। কি বলে এটাকে, ভুলে গেলাম তো। চিচিঙ্গা। তারপরে আবার এটা কি পড়লো? এটা কি, ঘুরিয়ে দে।
ওই বাঘ সিংহ টাইপের, বাঘ মনে হয় এটা, বাঘ নাইলে বিড়াল। বাঘ বিড়াল এমনই কিছু। না একটা বলো। বাঘ বাঘ। ওকে, তারপরে যাচ্ছে আস্তে আস্তে পারছে আসলে। বেগুন বেগুন। তারপরে আবার এটা কি বললো? এটা কি? এটা 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 কি ইয়া? এটা এটা কি গন্ডার? না 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 না, এটা হাতি 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 হাতি। হ্যাঁ হাতি, এটা তো পারবাই তুমি। তোমার লাস্ট আরেকটা মাছ আরেকটা দেব, এটা বলো। এইটাই তো মনে হয় চিচিঙ্গা। ওইটা তাহলে কি ছিল? ওইটা তাহলে কি? হ্যাঁ এটা চিচিঙ্গা। চোখ খুললে বুঝতে পারবা কোনটা লাস্ট, যে কোনো একটা। হ্যাঁ লাস্ট যে কোনো একটা না। হ্যাঁ বলো এটা। ওমা, এইটার গাছ আমার বাসায় আছে, টমেটো। এটা টমেটো? হ্যাঁ আমার টমেটো হয়, এই জন্য আমি বুঝতে পারছি। এখন চোখ খুলতে পারো আস্তে। এখন বলো তো কোনটা কোনটা পারছো? এটা টমেটো। হ্যাঁ এটা পারছি। ওইগুলো সব ওইগুলো একটা একটা করে রাখো। এটা পারছি না? হ্যাঁ এটা পারছো। এটা পারছি। এটা এটা কি? এটা বলো স্কোয়াশ। আচ্ছা তাইলে এটা আমি আসলে চিনি না, তাহলে আমি আসলে দেখি নাই হয়তো। এটা এটাও তো আমি মনে পারছি। এটা পারছি না? এটা পারছো। এটা পারছি, यस এটা পারছি। এটা কি কদবেল? হ্যাঁ বলো এটা কি? এটা কি বেল? এটা বেল। বেল না? হ্যাঁ। আমি এটাকে কি বলছি? পেয়ারা বলছি। বাঘ পারছি, সিংহ পারছি, হাতি পারছি। এটা কি? এটা পারছো। এটা বলো। এটা কি? আমি জানি না। শালগম। ও আমি এটা খাই না, এই জন্য আমি এটা কখনো খাই নাই। যাক তুমি অনেকগুলোই পারছো, এটা পারছো এটা পারছো। যাক। এবং তুমি বলা যায় যে 60% পারছো, তার মানে মোটামুটি ভালোই পারো। চোখ বেঁধে দিলে ভালোই পারো। যাই হোক আমরা এটাকে সরাই ফেলতেছি। এই সেগমেন্ট শেষ, আমরা অন্য আয়োজনে যাব। চা খেতে থাকো। আচ্ছা, এই যে জীবনের অনেক সিদ্ধান্ত নিছো, তোমার লাইফে তুমি তোমার একটা ক্যারিয়ার, শিশু শিল্পী থেকে এই পর্যন্ত একটা ক্যারিয়ার দাঁড় করিয়েছো একটা, কখনো মনে হয়েছে জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছো এবং তার জন্য তুমি রিগ্রেট ফিল করো বা করছো? না না না, আমি রিগ্রেট ফিলটা একদম করতে পছন্দ করি না। আমার যদি কখনো রিগ্রেট ফিল হয় আমার খুব মন খারাপ হয়, মেজাজ খারাপ হয় যে রিগ্রেট কেন ফিল হবে। আই বিলিভ ইন দ্যাট যে কোনো কিছু যদি আমার মতো করে ওয়ার্ক না করে, আমার কমফোর্ট জোনের বাইরে ওয়ার্ক করে, তাহলে ওটা আসলে আমার জন্য শিক্ষা, ওটা আসলে লেসন। সো ইদার এটা আমার মতো হবে, আদারওয়াইজ আমার একটা লেসন হবে। সো আমি রিগ্রেট ফিল কখনো করতে চাই না, আমি সবসময় এটাকে শিক্ষা হিসেবে নিই। তোমাকে যে একটা কথা বলছো, নারীরা অনেক সমস্যার মধ্যে পড়ে, নারীদের নিয়ে এই সমস্যাগুলোর কোনো মেসেজ তুমি দিতে পারবে কিনা, যে যে সমস্যাগুলো তুমি একটা সময় পড়তে, এখন সেটা ফেস করছো বা বলতে চাও বা বলার কোনো জায়গাটা থাকে না, সেই বিষয় নিয়ে কোনো কথা বলবে কিনা? আমি যেমন বডি শেমিংটা খুব ফেস করেছি, সো ওই জায়গা থেকে যদি বলি যে বডি শেমিংয়ের ব্যাপারটা আসলে এক একজনের বডি এক এক রকম। আমারই আসলে 3 বছরের মতো সময় লেগে গেছে একটা জায়গায় আসতে, আমার একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে। তো এক এক মানুষের বডি এক এক রকম, তারা কবে কিভাবে করতে পারবে অ্যাচিভ এটা আমরা কেউ জানি না। বাট যেহেতু মানুষ অনেক কথা বলে, সো কথাটাকে আমরা ওয়েপন হিসাবে কাজে লাগাই। আমরা কথাটা শুনি, আমরা কথাটা বুঝি, আমরা মাইন্ডে রাখি, বাট ওটা নিয়ে পড়ে থাকা যাবে না, মন খারাপ করে থাকা যাবে না, ওইটা আমরা ওয়েপন হিসেবে কাজে লাগাই। তার এই কথাটা আমাদের পুশ করুক যে আমি আরো বেটার কিছু করে দেখাবো, এটা মাথায় রাখতে হবে। এটা আমি সবসময় মানি। তোমার অনেক এনার্জি দেখা যায়, এখন তো স্টেজ পারফরমেন্স দেখলে বোঝা যায়। ও থ্যাংক ইউ। মানে অনেকেই বলে আসলে, অনেক ফেসবুকে অনেক কমেন্টসও দেখা যায়, যেগুলো নেগেটিভ কমেন্টস তো অনেকেই করে, কিন্তু পজিটিভ অনেক কমেন্টসও রয়েছে যে তুমি অনেক এনার্জেটিক। স্টেজ পারফরমেন্স নিয়ে অনেকে বলে, ওইটাকে তুমি কতটা এনজয় করো, যেহেতু তুমি একজন ফিল্মের স্টার, নায়িকাদের স্টেজ পারফরমেন্সটা আসলে কতটা জরুরি বা ওইটা আসলে কতটা পারদর্শী হতে হয়? আগে তো আমি জানতাম যে নায়িকা হলে নাচ গান সব শিখে আসতে হয়, মানে আমার মা যখন বলতো কাউকে যে সব শিখে এসেছি, তো ওই জায়গা থেকে এখন তো আসলে সবাই সব কিছুতে পারদর্শী। আমি দেখি নায়িকারা সমানে সুন্দর গান গায়, যেটা আমি পারি না একদমই, কিন্তু বেশিরভাগ নায়িকারা সুন্দর গান গেতে পারে, প্রত্যেকটা নায়িকা সুন্দর নাচতে পারে, অভিনয় তো সবাই করতেই পারে। বাট যেহেতু সব জায়গা থেকে নলেজ রাখতে হয়, আমাদের সব জায়গা থেকে আমাদের সব কিছু জানতে হয়। সো আমি মনে করি অবশ্যই এটা একটা ডান্স ইজ আ ফর্ম অফ আর্ট, যেটা আমাদের অভিনয়ের পাশাপাশি জানতে হবে একজন নায়িকা হলে। এবং
অভিনেত্রী বলি, নায়িকা বলি, যেটাই বলি, আমাদের এই জিনিসগুলো কিছু কিছু হলেও থাকা উচিত। শাকিব খানের সাথে দেখা গিয়েছে তার মানে তার যে প্রতিষ্ঠানের কাজে তোমাকে দেখা গিয়েছে। শাকিব খানের সাথে অভিনয় করেছিল শিশু শিল্পী হিসেবে, ডিফারেন্ট ক্যারেক্টার ছিল বা ডিফারেন্ট ভূমিকা ছিল। এখন যদি শাকিব খানের ছবিতে যদি তোমার অফার আসে তার বিপরীতে নায়িকা হওয়ার জন্য, করবে? এখানে আসলে অনেক বড় একটা আমার মনে হয় ডিসকাশন আছে। কারণ হচ্ছে প্রথমত কোনোভাবে আসলে ব্যাপারটা যায় না। আমি যদি চাইও কোনোভাবে, আমার মনে হয় না ব্যাপারটা যায়। সো ওখান থেকে আমি একটা বার চিন্তা করেছি যে হ্যাঁ আমি করব না, আমাকে মানুষ মেনে নিবে না। কারণ যেহেতু একটা মানুষের সাথে আমাকে অনেকভাবে দেখে ফেলেছে আমি শিশু শিল্পী হিসাবে, সো ওই জায়গাটাতে আমার মনে হয় দর্শক এখনো আমাদের দেশের এতটা পরিমাণে এনাফ ম্যাচিউরড না। শিল্পীর তো কোনো বাউন্ডারি থাকতে নেই। এক্স্যাক্টলি, আমি আসছি ওইদিকে যে এনাফ ম্যাচিউরড না আমি একটা সময়, এবং এখনো মনে করি। সো ওই জায়গা থেকে আমি বলবো যে না, আমার করা উচিত না। বাট ইফ দেয়ার ইজ এনি চান্স যে আমার ওই কাজটা করার পরে আমি কটূক্তি ফেস করব না, যেদিন আমি ঘুম থেকে উঠে কনফিডেন্ট থাকবো যে আসলে আমি ওনার সাথে এই কাজটা করার পরে কটূক্তি ফেস করব না, এবং আমার এই স্ক্রিপ্টটা ওনার সব স্ক্রিপ্টের থেকে ডিফারেন্ট, এই কাজটা হবে ওয়ান অফ দ্য এক্সেপশনাল ওয়ার্ক, যে হ্যাঁ একদম এক্সেপশনাল কাজ, আমাকে এই ক্যারেক্টারের সাথে যাচ্ছে, ওনাকে ওনার ক্যারেক্টারের সাথে যাচ্ছে, এবং পর্দায় আমরা এটাকে ফুটিয়ে তুলতে পারবো, এবং প্রফেশনালিজম করে যদি কাজটা করা যায় তখন আই উইল সে জি ইয়েস আমি করব। বাট যতদিন আমার মনে হবে যে না দর্শক আমাকে অ্যাকসেপ্ট করবে না, ততদিন আমি করব। বয়স বেড়ে যাবে তখন, দেখো একটা সময় মনে হয়ে গেল দিঘির বয়স বেড়ে গেছে, এখন ওরকমই থাকে, উনি যদি মানে 10 বছর পরে এরকমই থাকবে না, আর নায়িকাদের বয়স বেড়ে যায় কিন্তু। হ্যাঁ এক্স্যাক্টলি, এটাই বলছি যে উনি 10 বছর পরে এরকম থাকলে, আমি একটু বড় হয়ে গেলে তখন করা যাবে। এখন আমরা চলে যাব তোমার সোশ্যাল সাইট বা ওই সাইটে তোমার কে কি ভাবে, কি তুমি কি রিপ্লাই দাও, কি পোস্ট করো, মানে এখানে কি কমেন্টস তুমি বলছো কিন্তু রিপ্লাই দিতে পারো নাই। আমি কিছু অংশ তোমাকে আমি জাস্ট করছি। যেমন তুমি জানুয়ারি 21 তারিখে মাই ফার্স্ট এভার স্নো এক্সপেরিয়েন্স, এখানে তুমি ছবি দিয়েছো এবং সুন্দর কয়েকটা ছবি, 1 2 3 4 5টা পুরা স্নো নিয়ে তুমি মনে হচ্ছে ঘুমাচ্ছ। হ্যাঁ, মানে এতটা ভালোবাসতেছো স্নো। তখন অনেকে লিখেছে যে লিনা লিখছে সো নাইস, সাবিনা আহসান লিখেছে সো সুইট, আর মিশাল আহমেদ লিখেছে ওই মামা না প্লিজ, ইয়েলো সিফন শাড়ি মিসিং এন্ড এসআর কে রণবীর রানিং। এর উত্তর তুমি কি বলবো? এইটা আমার ফ্রেন্ড, ও আমার স্কুল ফ্রেন্ড, ও আমাকে আসলে 3-4 দিন ধরেই বলছিল যে দোস্ত আসলে স্নো আছে, একটা শিফন শাড়ি পরে একটা ভিডিও করে ফেল, শিফন শাড়ি পরলেই বলিউড হয়ে যাবে এরকম। তো আমার এই ছবিতে সে লিখেছে যে না মামা হচ্ছে না ব্যাপারটা, শিফন শাড়ি লাগবে আর পিছে লাগবে এসআর কে আর রণবীর কাপুর তোর পিছে দৌড়াচ্ছে, তাহলে সিনারিওটা পারফেক্ট হবে। ও নিতেই পারছে না যে শিফন শাড়ি ছাড়া আমি আছি। রুমি রিপ্লাই দাওনি কিন্তু উত্তরটা কিন্তু দিয়ে দিলে, এই অনুষ্ঠানের ওরাতে তারা কিন্তু উত্তরটা পেয়ে গেল। তোমার আরেকটা ছবি ডিসেম্বর 29 তারিখে 2024, তুমি তোমার আব্বু আম্মু সাথে ছবি এবং তুমি সেই পিচ্ছি সেই দেখি, এবং এটা খুবই আবেগ আপ্লুত একটা ছবি। তুমি লিখেছো আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা, 13 বছর কাটিয়ে দিলাম আর কতটা বছর যে কাটাতে হবে। তুমি অনেক মানে আবেগ ঘন বিষয় লিখেছো, খুব সুন্দর একটা ছবি। এখানে অনেকেই কমেন্ট করেছে যে খুব দোয়া ভালোবাসা, তারপরে লিখেছে আপনার অনুভূতিগুলো সত্যি হৃদয় ছুঁয়ে যায়, আপনাকে ভালোবাসা মিস করি, হ্যাঁ আল্লাহ পাক, মানে অনেক বিষয় লিখেছে। এই বিষয়গুলো তুমি কি বলে তোর বাবা মা মানে মাকে নিয়ে তুমি কি মেসেজটা দেবে তাদেরকে, যেহেতু সবাই পজিটিভ কমেন্ট? আমার অবশ্যই ভালো লাগে যে যখন আমি আমার মাকে নিয়ে কোনো কিছু পোস্ট করি, আমি আসলে খুব কম পোস্ট করি তাকে নিয়ে, কারণ আমার প্রিজার্ভে খুব কম ছবি আছে তার, আমার সাথে তার যেহেতু খুব কম সময় কাটানো, বেশি দিন আমি তাকে পাইনি, সো তো আমার প্রিজার্ভে তার সাথে আমার সময় কাটানো ছবি খুব কম, কারণ তখন আসলে ফোনের যুগ না, ক্যামেরার যুগ না, তখন আমরা খুব কম রাখি ক্যামেরা। তো ওই জায়গাটা থেকে আমি চেষ্টা করি যে প্রতি বছর আমি জানি এই সময়টা আসবে, আমি তার একটা ছবি তো পোস্ট করবোই, সো আমি প্রিজার্ভে রেখে দেওয়ার চেষ্টা করি, এবং আমি এমনি একটু তার কম ছবি পোস্ট করি। আমি চাই না আসলে যেহেতু উনি এখন নেই আমাদের মধ্যে, মানুষ বেশি করে তার ছবি দেখুক, ওই জায়গাটা থেকেও আমি তার আসলে খুব একটা ছবি পোস্ট করি না। তো যখন আমি করি এবং মানুষ যেভাবে তার জন্য দোয়া করে, আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় যে এই দোয়াগুলো লেগে যাক ওনার জন্য, এবং উনি যেখানেই থাকুক খুব ভালো থাকুক। এই যে একটা ছবি, এই ছবিটা পোস্ট করেছো এবং এখানে অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছে, তোমার সব বিষয় নিয়ে কমেন্টস করেছে। আমি একটু একটা কমেন্টস ঘুরে আসি।
মাহিমিন রশিদ লিখেছে একটা, রূপ সালোনা তেরা সোনা চান্দা। হ্যাঁ, তুমি এখানে একটা রিপ্লাই দিয়েছো, দুপাট্টা তেরা টিং টিং টিং। ও এটা একটা গান, হ্যাঁ একটা গান, এটা রিপ্লাই দিয়েছো। তারপর লিখেছো, ও আবার কমেন্ট করছে, আই থিংক ইউ জাস্ট আউটশোন দ্য সান ইন দ্যাট ড্রেস। এই ড্রেস নিয়ে কমেন্ট করেছে, তুমি লিখেছো, ইট জাস্ট দ্য ওয়ে ইউ লুক অ্যাট মি অ্যান্ড অ্যাপ্রিশিয়েট মি এভরিডে। এটা কমেন্ট করেছো। তুমি একটু ওকে নিয়ে যদি কিছু বলো, আরেকবার যদি বলো, কেমন লাগে যে এই বন্ধুরা কমেন্টস করলে বা চেনা মানুষ কমেন্টস করলে? না, আমার একটা দিক আছে, আমার পিকচারে যখন আমার ফ্রেন্ডরা কমেন্ট করে না, আমি তখন তাদের ফোন দেই, এই তোর বন্ধু এত সুন্দর একটা ছবি দিচ্ছে, তোরা কেন কমেন্ট করবি না? সো আই এম লাইক দ্যাট কাইন্ড অফ ফ্রেন্ড, যে আমাকে সবাই যখন কমেন্ট করে, আমার কাছের মানুষ, আমার খুব ভালো লাগে। এবং মানে আমার ফ্রেন্ড গ্রুপের মধ্যে এইটা সবসময় চলে যে আমার কাছের ফ্রেন্ডগুলোকে আমি খুব সবসময় খুনসুটির মধ্যে আমি থাকি যে তোদের আমার পিকচারে কমেন্ট করতেই হবে। সো ওই জায়গা থেকে আমি ওকে বলে দিই সবসময় যে এই যে আমি আজকে প্রোফাইল পিকচার দিলাম, আমার যাতে কমেন্টের কোনো কমতি না পড়ে, লাইকের কোনো কমতি না পড়ে। তো ওইখান থেকে আসলে আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য আমার ফ্রেন্ডরা যতটুকু পারে তারা কমেন্ট করে, এবং আমারও আসলে ভালো লাগে এই জায়গাটা যে তারা আমাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করে এবং আই ফিল গুড অ্যাবাউট ইট। সাইটটা নিয়মিত আমিই দেখি, আমিও একজন তোমার ভক্ত, যেহেতু তুমি স্টার, ঠিক আছে। আমার সৌভাগ্য হয়েছে তোমার সাথে আজকে যে গল্পটা করার। হ্যাঁ, তোমার অনেক নেগেটিভ কমেন্টস করেন, সমালোচনা করে, অনেক বিষয় বলে, সেই বিষয়গুলোকে তুমি কিভাবে হ্যান্ডেল করো বা কিভাবে রিপ্লাই দাও বা বলো বা বলো না, এমন কি? না, আমি আসলে কখনো নেগেটিভ কমেন্টের দিকে তাকাই না, টু বি অনেস্ট। আমি যতটা পারি, যতটা চেষ্টা করি নেগেটিভ কমেন্ট দেখার থেকেই আমি খুব বিরত থাকি। কিছু কিছু সময় যখন অনেক বেশি খারাপ কথা তারা লিখে ফেলে, মনে হয় যে আসলে এগুলো কথা আমার সাথে সাথে আমার আশেপাশের মানুষকে ডিস্ট্র্যাক্ট করবে, আমার পরিবার পরিজনের যদি কেউ দেখে ফেলে তখন তারা খুব ডিস্ট্র্যাক্ট হবে এই কথাটা দ্বারা, তখন আমি ওই কথাটা জাস্ট ডিলিট করে ফেলি। কিংবা আমার টিম আছে, আই হ্যাভ এ ভেরি গুড টিম, যারা ওইরকম কমেন্ট আসলে সরিয়ে ফেলে যে না, তারা আসলে আমার কিংবা আমার ফ্যামিলিকে হ্যাম্পার হতে দিবে না। সো ওই জায়গা থেকে এরকম 1-2টা কমেন্ট মাঝে মাঝে সরানো হয়, আর বেশিরভাগ কমেন্টই আমি রেখে দেই, আমার ব্যাড কমেন্ট আমি রেখে দেই। আমার মনে হয় যে থাকুক, ভালো মানুষের কমেন্টগুলো আছে ওগুলো তো আমি কাটছি না, এগুলোও থাকুক। তুমি নিজে রিপ্লাই দাও না তোমার কোনো? না, আমি তো রিপ্লাই করি না তাদের কখনোই। তো ম্যানেজার? না, ম্যানেজারকেও রিপ্লাই আসলে করানো কোনো সুযোগ দেই না। যারা এরকম কথা লিখে যাচ্ছে তারা লিখে যাক, একতরফা লিখে যাক, আমি চাই না তাদের সাথে কোনো ইন্টারাকশন করতে। এবং আমি ওকে উইথ ইট। আমার মনে হয় যে আমার 10টা ফ্যান থাকলে 2টা কিংবা 3টা তো আমার হেটার থাকতেই পারে, অপছন্দ মানুষ আমাকে করতেই পারে। আমিও অনেক নেকাকে অপছন্দ করি, কিন্তু তার মানে এই না তাদের ফ্যান নেই। সো এরকম আমার সাথেও হতে পারে। আচ্ছা, ঠিকই শুনেছি তোমার আইকিউ অনেক ভালো। তাই? হ্যাঁ, আজকে তার পরীক্ষা হবে কিন্তু। আচ্ছা, ওকে। এবং এইগুলো কিন্তু তোমার সব দর্শকরা দেখছে। আচ্ছা, দাদার সাথে আমি পরিচয় আছে? ধাঁধা পারি না ভালো মতো। আচ্ছা, দুই একটা ধরে দেখি, চেষ্টা করি কেমন হয় দেখি। কোন চুড়ি হাতে পড়ে না? কোন চুড়ি হাতে পড়ে না? মনচুরি? খিচুড়ি। ওকে। আচ্ছা, কোন গ্রামে রক্ত ঝরে? কোন গ্রামে রক্ত ঝরে? সংগ্রামে। ও আচ্ছা, 4 পায়ে বসে 8 পায়ে চলে, রাক্ষস নয় খোকস নয়, আস্ত মানুষ গেলে। তেলাপোকা? না, তেলাপোকা না, পালকি। ওকে। আচ্ছা, আর একটা, বাঘের মতো লাভ দেয়, কুকুরের মতো বসে, কেউ কেউ খায়, হাঁসের মতো ভাসে। পারলে না? ব্যাং। ও, ব্যাং তো ধরো বাঘের মতো লাভ দেয়, কুকুরের মতো বসে, আবার অনেকে খায়। হ্যাঁ, আবার হাঁসের মতো ভাসে। আবার আরেকটা যাই, একলা তারে যায় না দেখা, সঙ্গী পেলে বাঁচে, আধারে দেখে ভয়ে পালায়, আলোয় ফিরে আসে। একলা তারে যায় না দেখা, সঙ্গী পেলে বাঁচে, আধার দেখে ভয়ে পালায়, আলোয় ফিরে আসে। ছায়া। এই তো তোমার আইকি বললাম না, অনেক সুন্দর, ভালো। এবং তুমি আর লাস্টে একটা, বাঁশি বাজায় শিল্পী নয়, সুর আছে কিন্তু হাতি নয়, দংশিল সাপ নয়, বলো তার নাম পরিচয়। বাঁশি বাজায় কিন্তু সে শিল্পী না, সুর আছে কিন্তু হাতি না, দংশিলে মানে দংশন করলে সাপ নয়, বলো তার নাম পরিচয়। মশা। এই তো গুড। আচ্ছা, এই তো হয়ে গেল আমাদের ধাঁধার পর্ব শেষ। আমি জাস্ট আরেকটা প্রশ্ন করছি তোমাকে।
তোমাকে ধরো অনেকে বলছে দিঘির ছবি দেখে তোমার যেহেতু তোমার যে ওটিটি প্ল্যাটফর্মে যে ছবিটা করলে ওইখানে অনেক বলেছে যে দিঘি কার প্রেমে মশগুল, বা তোমাকে নিয়ে অনেক তৈদা আফ্রিদিতে অনেকে কথা বলছে, অনেক দিঘি কার প্রেমে আছে। তুমি এখানে একটু বলো না যে আসলে তুমি কার প্রেমে আছো? আমি পুরো দম্ভরভাবে আমি আমার ক্যারিয়ারের প্রেমে আছি, আমি আমার অভিনয়ের প্রেমে আছি। আমার মনে হয় যে যেদিন আমি আসলে অন্য কারো প্রেমে পড়ে যাব ওই দিন আসলে আমি অভিনয়টাকে পুরোপুরি ভালোবাসতে পারবো না। আমার এটার সাথে মনে হয় একটু ডিস্ট্রাকশন হয়ে যাবে, আমার মনে হয় একটা ব্যারিকেড এসে পড়বে, যে আমার একটু ইম্পর্টেন্স ওইদিকে চলে যাবে, যেটা আমি একদমই চাই না। আবার ছবিতে অনেক কমেন্টস করে কিন্তু যে ও কি গোপনে বিয়ে করলো কিনা, তুমি বিয়ের ছবি দিয়েছিলে, কার্ডের ছবি দিয়েছিলে। হ্যাঁ, ওইটা তো একটা অনেক মজার স্মৃতি, কার্ডের ছবিটা। ওখানে অনেকেই আসলে ফ্যামিলি মেম্বারও অনেকে ভেবে ফেলছে যে আমি বিয়ে করে ফেলছি। তো ওই জায়গা থেকে আমার আসলে মনে হয় যেটা, যে এখন আসলে পুরোদম্বর কাজ করার সময়, এখন আমি অনেক কাজ করব, বেছে বেছে ভালো কাজ করব, অনেক কাজ এখন উপহার দিতে হবে দর্শককে। সো আমি যদি এগুলো করতে যাই, এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করতে যাই, তাহলে আমার আসলে ওই জায়গাটা থেকে একটু বঞ্চিত তুমি জাস্ট একটু বলো, এটা একটুই করে বলো, কোন নায়ক নায়িকা অনেক সময় গোপনে বিয়ে করে ফেলে কিন্তু পরে জানা যায়, দেখি কি এরকম। না, গোপনে কখনো বিয়ে করব না, আমার বিয়ে তোমরা সবাই খেতে পারবা, প্লিজ না। সবাইকে দাওয়াত দিয়ে দাও, একদম সবাইকে, এখানে প্রত্যেকটা মানুষকে আমি দাওয়াত দিয়ে দিলাম অগ্রিম ভাবে, সবাই আমার বিয়ে খেতে পারবে, গোপনে কোনোদিন করব না। আমি এখন তোমার সাথে একটা গেম খেলবো, যে গেমটা লটারি পারফরম্যান্স। লটারিতে উঠাবা হাত দিয়ে, যেটা উঠবে সেটা তোমার করতে হবে। সেটা গান হতে পারে, অভিনয় হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আমি জানি তুমি এগুলো সব ভালো পারো, নাচও হতে পারে। আচ্ছা আচ্ছা, দেখি আমি একটু নিয়ে আসি। কয়টা নিতে হবে এখান থেকে? ভাগ্যের লিখন না যায় খণ্ডন, যে কোনো একটা। চোখ বন্ধ করতে হবে না, চোখ বন্ধ করতে হবে না, যে কোনো একটা। যাত্রার ডায়লগ দিয়ে দাও। আমি পারি না, আমি কখনো যাত্রা দেখিনি। যাত্রা ডায়লগ যাত্রা দেখো না? না, কখনো আমার সামনাসামনি দেখা হয়নি। আমি কি আরেকটা নিতে পারি? হ্যাঁ, শিওর। গান সবচেয়ে কঠিনটাই পড়লো মনে হয়। তো তুমি গান ভালো পারো তো? আচ্ছা, আমরা একটু গান শুনি। কোন গান গাওয়া যায় আসলে? তুমি কার জন্য ভক্ত? তাহসান। তুমি কখনো মিস করো না, তুমি, আমি জানি। হ্যাঁ, তাহসানের গান তো তোমার মুখস্থ থাকার কথা। মুখস্থ তো অবশ্যই আছে। বিন্দু আমি, তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো, মাতাল আমি তোমার প্রেমে, তাই অর্থহীন সবই যে প্রেম লাগে। থ্যাংক ইউ। বৃহস্পতি বলয় ঘিরে, শনিতে আজ আমি পৌঁছে গেছি, তোমার প্রেমে পাগল হয়ে পাগলামির ভাব সম্প্রসারণ করেছি। চিরকালীন ভাব সম্প্রসারণ করেছো? হ্যাঁ। আচ্ছা, অনেক সুন্দর একটা হাততালি সবাই, একটা হাততালি। সুন্দর। আমি জাস্ট একটা সরাই রাখি এখানে। আমি তোমার কাছে আরেকটা প্রশ্ন করছি, যে ধরো এখনকার নায়িকারা কি করে, শোরুম উদ্বোধন করে, স্টেজ পারফরমেন্স বা অ্যাওয়ার্ড শোতে অংশগ্রহণ, একটা নায়িকাকে কি খুব বেশি দূর নিয়ে যেতে পারে? তোমার কি মনে হয়? মানে অভিনয়টা কি একমাত্র মুখ্য হওয়া উচিত না? সব নায়িকাই তো সবকিছু করে আসলে ঘুরে ফিরে। আমরা তো আসলে পাবলিক ফিগার, আমাদের পাবলিকরা দেখবে, এটাই স্বাভাবিক। অবশ্যই সিনেমায় দেখবে। সিনেমা যখন আমাদের আসতে একটু দেরি হবে, 3 মাস 4 মাস, তখন তো আমাদের আসলে আমরা একটা শোরুম উদ্বোধন করতেই পারি। কেউ যদি আমাদের লাকি চার্ম মনে করে যে আমরা তাদের শোরুমটা উদ্বোধন করলে, আমরা তাদের আজকে তাদের শোরুমটা আমরা উদ্বোধন করলে তাদের শোরুমটা ভালো যাবে, কিংবা তারা আসলে আমাদের দ্বারা 10টা মানুষকে যদি জানাতে পারে, অবশ্যই আমরা তো তাদের সেই হেল্পটা করবই। আর কেউ যদি আমাকে লাকি চার্ম ভাবে, এটা তো আমার জন্য অনেক ভালো। সো এটা খুব নর্মাল। আর অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো যেটা হচ্ছে যে, অ্যাওয়ার্ড যখন আমাদের অবশ্যই দেওয়া হয়, আমরা যখন অ্যাওয়ার্ড পাই কোনো একটা প্রোগ্রামে, অবশ্যই আমরা অ্যাওয়ার্ডটা রিসিভ করতে যাব, কারণ দিন শেষে অ্যাওয়ার্ডটা অনেক বড় একটা ইন্সপিরেশন হয়। লাস্ট তোমাকে একটা বড় একটা প্রশ্ন করছি,
ইন্ডাস্ট্রি বলে নায়িকা সংকট, তোমার কি এটা বিশ্বাস হয়? না, কোথায় নায়িকা সংকট? বলে নায়িকা সংকট কাজের সময় খুঁজে পাওয়া যায় না। কোথায়? আমি তো কোনো সংকটই দেখলাম না। আমি তো দেখলাম অনেক নায়িকা আছে, আমাদের অনেক কলিগ আছে। আমরা যখন আড্ডায় বসি তখন তো কলিগের কোনো শেষই হয় না, বন্ধু বান্ধবীদের শেষই হয় না। সো ওই জায়গা থেকে নায়িকা সংকট না, হয়তোবা মানুষ মানে এখন বলতে গেলে তো অনেকভাবে বলা যায়, বলেই ফেলি যে যখন আমরা কোনো সিন্ডিকেট মেনটেন করি যে আমরা এই 2টা নায়িকা ছাড়া আমি আসলে আগামী 2-3 বছর কাজ করব না, এটা যখন আমার মাথায় থাকে তখন তো আমার মনেই হবে যে সংকট, কারণ আমি তো আসলে এই 2টা ছাড়া দেখতে পাচ্ছি না। সেম গোস ফর নায়ক অ্যাজ ওয়েল। যখন আমি দেখবো যে এই 2-3টা নায়ক ছাড়া আমি কাজ করব না, কিংবা একটা নায়ক ছাড়া আমি 5 বছর কাজ করব না, আমার তো সংকট লাগবেই, কারণ আমি তো একজন ছাড়া কাউকে দেখছিই না। খুব ভালো। আমরা লাস্ট যেটা পর্বে যাচ্ছি, র্যাপিড ফায়ার। আমি জানি তুমি ভালো উত্তর দিতে পারবে। আচ্ছা, চেষ্টা করবো। আচ্ছা দেখি, চেষ্টা করো। তোমার মানি ব্যাগে, মানে তোমার পার্সে সব থেকে ইন্টারেস্টিং জিনিস কি থাকে? বিভিন্ন দেশের কয়েন থাকে। আমি যেই দেশে যাই ওই দেশের কয়েন আমার কাছে থাকে। সো ওই কয়েনটা আমার মানিব্যাগে থাকে। বিভিন্ন দেশের কয়েন থাকে। কেউ কখনো কষ্ট দিয়েছে? কষ্ট, হ্যাঁ, অনেক মানুষ দিয়েছে। কি ধরনের কষ্ট? অনেক ধরনের কষ্ট। আমি যদি পার্সোনাল লাইফ বলি, প্রফেশনাল লাইফ বলি, অনেক ধরনের কষ্টই দিয়েছে। সকাল, দুপুর না রাত? কোন সময়টা পছন্দ? রাত। আচ্ছা, সব থেকে প্রিয় গান কোনটি? অরিজিৎ সিং এর আগার তুম সাথ হো। একটু শুনি। না, শোনানো যাবে না, এটা অনেক কঠিন গান। এটা অরিজিৎ সিং এর গলাই ভালো লাগে। আচ্ছা, শেষ কার সাথে ডিনার করেছো? বাবার সাথে। আচ্ছা, ফাস্ট না স্লো? ফাস্ট না স্লো? ফাস্ট। হট অর কোল্ড? কোল্ড। শেষবার গুগলে কি সার্চ করেছো? শিন থেকে হয়তো বা অর্ডার করার জন্য শিনের ওয়েবসাইটে ঢুকেছিলাম। একজন নায়িকা বা অভিনেত্রী হিসেবে নিজেকে কত দেবে? নায়িকা কিংবা অভিনেত্রী হিসেবে নিজেকে কত দিব? কতর মধ্যে? 10-এর মধ্যে? 5। তোমার আইকন কে অভিনয়ের? অভিনয় কারিনা কাপুর। আচ্ছা, হলিউডের কাউকে ফলো করো? হলিউডের কাউকে ফলো করি না, বলিউডের করি। প্রিয় অ্যাক্টর বা অ্যাক্ট্রেস? প্রিয় কোন দেশের? তোমার সব দেশেই বলা যায়, হলিউডে বলা যায়, বাংলাদেশে? আচ্ছা, আমার বাংলাদেশে যদি বলি তাহলে আমি অবশ্যই আমার মার নামটা তো আসবেই, যে আমার মাকে আমার খুব পছন্দ, বাবাকেও আমার খুব পছন্দ নায়ক নায়িকা হিসেবে। এই 2টা নাম সবসময় অটোতে চলে আসে আসলে। এর বাদ বাকি যদি আমি বলি, অনেক কাজ হয়েছে আমার শাবনূর আন্টির সাথে। শি ইজ মাই ফেভারিট এবং অনেক কাছের মানুষ আমার। এবং শাকিব খানের সাথেও সেম, উনি আমাদের মেগা স্টার, ওনার সাথেও কাজ হয়েছে। এবং মান্না আঙ্কেল ওয়াজ মাই ফেভারিট। সে আসলে আমার অনেক কাছের একজন মানুষ ছিল এবং তাকে আমি খুবই ভালোবাসতাম, এখনও অনেক ভালোবাসি। এবং আরেকটা নাম না নিলে না, সেটা হচ্ছে মৌসুমী আন্টি। সেও আমার খুব কাছে, তার আমি অনেক ফ্যান। সালমা শাহের ফ্যান কিন্তু সে নেই, তারপরে এখনো কিন্তু অনেকে তার কথা বলে। এখনো তার স্বপ্নের নায়ক সবার। সো তোমারও? আমারও অবশ্যই, কারণ আমি বলবো যে আমার দুর্ভাগ্য এটা যে আমি তাকে কখনো দেখিনি, আমার ওই সুযোগটা হয়নি। কিন্তু আমি আমার বাবার মুখে, মার মুখে, ইনফ্যাক্ট আমার ভাইয়ের মুখেও আমি প্রচুর শুনেছি আমার ফ্যামিলির সাথে তার অনেক ভালো একটা সম্পর্ক ছিল, একটা ফ্যামিলিগত আলাদা রিলেশন ছিল আমাদের সাথে। সো ওই জায়গা থেকে আমার ব্যাড লাগ যে আমি সেই সময়টা তাকে পাইনি। দেখি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। Thank you so এবং much. তোমার এই হাসি ফেস অলওয়েজ থাকুক, ও এরকমই থাকুক। এবং তুমি বড় আর বেশি হইও না কিন্তু, তাহলে কিন্তু সাকিবের সাথে কিন্তু তোমার ছবি করা হবে না কিন্তু। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ যে আমি নীলিমা স্টার গল্প আড্ডা উইথ পান্থতে এসেছি। থ্যাংক ইউ সো মাচ। তুমি সবসময় তোমার একটা শো হলে তুমি আমাকে মনে করো, এটা আমার অনেক বড় একটা পাওয়া। এবং দর্শকদেরও অনেক অনেক ধন্যবাদ যে তারা ধৈর্য নিয়ে শোটা দেখেছে। এবং ইনশাল্লাহ আগামীতে সিনেমা আসবে, আগামীতে অনেক কাজ আসবে আপনাদের জন্য, আপনারা সেগুলোও ধৈর্য নিয়ে দেখবেন এবং সবসময় আমাদের ফিডব্যাক জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ দিঘি, এবং ধন্যবাদ দর্শক শ্রোতাদের যারা সবসময় আমাদের সাথে রয়েছেন, স্টার গল্পের সাথে রয়েছেন, এবং আমাদের যারা অতিথি রয়েছেন তাদেরকে নিয়মিত ভালোবাসা দিচ্ছেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে যত্নে রাখবেন। দেখা হবেই, আনন্দ আসবেই। খোদা হাফেজ।